আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আইসিটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। এর আগের ক্লাসে তোমাদেরকে অধ্যায় 1 সম্পূর্ণটুকু পড়িয়েছিলাম। আজকে তোমাদেরকে অধ্যায় 1 থেকে কোন কোন বিষয়গুলো জরুরি, কোন কোন টপিকসগুলো জরুরি সেগুলি তোমাদেরকে আমি দেখাবো, যেন তোমরা সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে দিতে পারো। শিক্ষার্থীরা, তোমাদের অধ্যায় 1-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম। এখানে বাংলা এবং ইংলিশ দুটোই আমি লিখেছি তোমাদের বোঝার সুবিধার জন্যে। সেই সঙ্গে তোমাদের আরও একটি কথা আমি জানাচ্ছি, উল্লেখ করছি, যে শব্দগুলো ইংলিশ শব্দ সেগুলো তোমরা চেষ্টা করবে অবশ্যই ইংলিশ লেখার। যেগুলো মূল শব্দ ইংলিশ সেগুলি ইংলিশ লেখার চেষ্টা করবে। যেমন এক্ষেত্রে বিশ্বগ্রাম বাংলায় লেখা যায়, কাজে তোমরা বিশ্বগ্রামও লিখতে পারো, গ্লোবাল ভিলেজও লিখতে পারো। কিন্তু যদি অন্য কোনো শব্দ, যেমন ক্রায়োসার্জারি একটি ইংলিশ শব্দ, সেক্ষেত্রে তোমরা ক্রায়োসার্জারি ইংলিশে লেখার চেষ্টা করবে, বাংলায় না লিখে। যাই হোক, আবার প্রথম থেকে আসি আমরা। গ্লোবাল ভিলেজ, এই বিষয়টি খুব ইম্পর্টেন্ট একটি বিষয়, বা প্রথম অধ্যায়ের প্রথম বিষয়টি হচ্ছে গ্লোবাল ভিলেজ। এই গ্লোবাল ভিলেজটি কী, এটা সাধারণত ছোট প্রশ্ন হিসেবে আসে। এটার সাথে আরও কিছু প্রশ্ন থাকে যা সাধারণত অন্য কোনো বিষয় থেকে দেওয়া হয়। এর পরবর্তী টপিকটি হচ্ছে ই কমার্স মূলত বিজনেসের ক্ষেত্রে কানেক্টেড। বিজনেস ক্ষেত্রে আমরা যা ব্যবহার করি সেটা হচ্ছে ই কমার্স। যেমন বর্তমানে অনলাইনের মাধ্যমে যে কেনাবেচা করা হয় সেগুলি সব ই কমার্সের অন্তর্ভুক্ত। ক্রয় করা, বিক্রয় করা, ক্লায়েন্টদের বিভিন্ন ধরনের সেবা দেয়া, বিভিন্ন ধরনের সার্ভিস প্রদান করা, সব কিছু ই কমার্সের অন্তর্ভুক্ত। শিক্ষার্থীরা, তোমরা এই গ্লোবাল ভিলেজ, ই কমার্স এগুলি ভালোভাবে পড়বে বিষয়গুলি। কিন্তু এগুলি শুধু ভালোভাবে পড়লেই হবে না, এগুলি প্রশ্ন কিভাবে আসে, কিভাবে প্রশ্নগুলি ভিন্ন ভিন্ন রকম হতে পারে। যেহেতু এটা সৃজনশীল, কাজেই প্রশ্নগুলি অবশ্যই ভিন্ন ভিন্ন হতে পারে। কাজেই তোমাদেরকে বিষয়টা ভালো করে বুঝে পড়তে হবে, যেন যেভাবে প্রশ্ন আসুক না কেন তোমরা যেন উত্তরগুলি ঠিকমতো লিখতে পারো। এবং অবশ্যই আমি আবার উল্লেখ করছি, যেহেতু এটা সৃজনশীল, সুতরাং কখনোই প্রশ্ন হুবহু একই রকম হবে না। প্রশ্ন যে কোনোভাবে ঘুরিয়ে ফিরে আসতে পারে। আর সেক্ষেত্রে তোমরা যদি মূল টপিকসটা ভালো করে বুঝে থাকো, সেক্ষেত্রে তোমরা যেভাবেই প্রশ্ন আসুক না কেন সেই অনুযায়ী তোমরা উত্তরগুলি লিখতে পারবে। উদাহরণস্বরূপ তোমাদেরকে আমি একটি প্রশ্ন দেখাচ্ছি। দেখো, এখানে একটি প্রশ্ন দেয়া আছে। এখানে লেখা আছে, সাব্বির এবং আসিফ দুই বন্ধু। পড়াশোনা শেষ করে সাব্বির নিজে একটি ব্যবসা শুরু করলো। ব্যবসার পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় ও অন্যান্য ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য নিজস্ব ওয়েবসাইট ও ইমেল অ্যাকাউন্ট খুলে পণ্যদ্রব্যের বিজ্ঞাপন দিয়ে অল্প সময়ে সে ব্যবসায় উন্নতি ও খ্যাতি অর্জন করে। অপরদিকে আসিফ চাকরি না পেয়ে দীর্ঘদিন বেকার থেকে অবশেষে তার বন্ধুর পরামর্শে স্থানীয় যুব উন্নয়ন কেন্দ্র থেকে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ নিয়ে ঘরে বসে বিশেষ পদ্ধতিতে বৈদেশিক মুদ্রা অর্জন করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে। আসিফের সফলতায় অনুপ্রাণিত হয়ে আশেপাশের বেকার যুবকরা আসিফকে অনুসরণ করতে আগ্রহী হলো। এটা হচ্ছে একটি সৃজনশীল প্রশ্নের শুধুমাত্র ভূমিকাটুকু, অর্থাৎ যেটাকে আমরা গল্প বলে থাকি। এরপরে এই গল্পটুকুর উপর ভিত্তি করে 4টি প্রশ্ন দেওয়া থাকে, যা সাধারণত 1, 2 এবং 3, 4 মার্ক হিসেবে প্রশ্নগুলি হয়ে থাকে। সেক্ষেত্রে ক, খ, গ, ঘ। ক হচ্ছে 1 নম্বর, ক এর জন্য 1 নম্বর, খ এর জন্য 2 নম্বর, গ এর জন্য 3 নম্বর এবং ঘ এর জন্য 4 নম্বরের প্রশ্ন উত্তর লিখতে হবে। সেক্ষেত্রে দেখো, এখানে সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে 1-এ দিয়েছে ন্যানো প্রযুক্তি কী। 2-এ আছে আজকাল ঘরে বসে কেনাকাটায় অধিকতর সুবিধাজনক, ব্যাখ্যা করো। গ-এ আছে উদ্দীপকের আলোকে সাব্বিরের ব্যবসায়িক কর্মকাণ্ড ব্যাখ্যা করো। ঘ-এ আছে বাংলাদেশের যুব সমাজের বেকারত্ব দূরীকরণে আসিফ অনুকরণীয় দৃষ্টান্ত, উক্তিটির যৌক্তিকতা বিশ্লেষণ করো। ডান পাশে নম্বরগুলি দেওয়া আছে। শিক্ষার্থীরা, এভাবে সাধারণত সৃজনশীল প্রশ্নগুলো হয়ে থাকে। এক্ষেত্রে তোমরা দেখে থাকবে যে তোমাদের টপিক ছিল শুধুমাত্র ই কমার্স এবং বিশ্বগ্রাম। এই
এখানে বিশ্বগ্রাম না থাকলেও অন্য যে কোনো ক্ষেত্রে বিশ্বগ্রাম থাকতে পারে। যেমন এখানে অন্য একটি প্রশ্নে লেখা আছে, উদ্দীপকে বিশ্বগ্রাম ধারণার সাথে সংশ্লিষ্ট কোনো উপাদানটির প্রভাব লক্ষ্য করা যায়, ব্যাখ্যা করো। এভাবে প্রশ্নগুলি তোমরা পড়বে এবং সেই অনুযায়ী উত্তরগুলি দেওয়ার চেষ্টা করবে, সেভাবে তোমরা পড়াশোনা করার চেষ্টা করবে। এই ক্ষেত্রে যে প্রশ্নটা ছিল, আজকাল ঘরে বসে কেনাকাটা অধিকতর সুবিধাজনক, এই ক্ষেত্রে উত্তরটা হবে ই কমার্স রিলেটেড, অর্থাৎ কিভাবে ঘরে বসেই কেনাকাটা করা যায়, বিক্রি করা যায়, ক্রয় করা যায়, তা সম্পূর্ণটা হচ্ছে ই কমার্সের সঙ্গে কানেক্টেড। আর গয়ে যে উদাহরণ প্রশ্নটি ছিল, উদ্দীপকের আলোকে সাব্বিরের ব্যবসায়িক কর্মকাণ্ড ব্যাখ্যা করো, সেটাও ই কমার্সের সঙ্গেই কানেক্টেড ছিল। ঘয়ে যে প্রশ্নটি আছে, বাংলাদেশের যুব সমাজের বেকারত্ব দূরীকরণে আসিফ অনুকরণীয় দৃষ্টান্ত উক্তিটির যৌক্তিকতা বিশ্লেষণ করো, এটা হচ্ছে আউটসোর্সিংয়ের সঙ্গে কানেক্টেড। তো শিক্ষার্থীরা, এভাবে তোমরা প্রশ্ন অনুযায়ী বিষয়গুলো পড়বে, তাহলে তোমরা সহজেই ভালোভাবে পড়তে পারবে এবং সেই অনুযায়ী ভালো করে উত্তরগুলি দিতে পারবে। এরপর শিক্ষাক্ষেত্রে এবং ই কমার্সের পরবর্তী ধাপে আছে চিকিৎসা ক্ষেত্র। চিকিৎসা ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বা টপিক হচ্ছে ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারি হচ্ছে খুব শীতল পদ্ধতিতে, তোমাদেরকে আগে বলেছিলাম, তাপমাত্রা খুবই নিম্ন পর্যায়ে, বরফের চাইতেও নিম্ন পর্যায়ে নিয়ে এসে সেটা অনুযায়ী চিকিৎসা করা, যেমন টিউমার, ক্যান্সার এ জাতীয় অসুস্থতাগুলি ক্রায়োসার্জারির মাধ্যমে সমাধান করা হয়। ক্রায়োসার্জারি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, প্রায় পরীক্ষায় আসে। তোমাদের পরীক্ষায় যেগুলি আসে সেগুলি মূলত আমি তোমাদের কাজ আলোচনা করছি, যেমন ই কমার্স, আউটসোর্সিং, এগুলি তোমাদের সাধারণত পরীক্ষায় আসে। ক্রায়োসার্জারি তোমাদের পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে, এর জন্য তোমাদেরকে ক্রায়োসার্জারিটা একটু ভালো করে পড়তে বলছি। ক্রায়োসার্জারির ক্ষেত্রে যে প্রশ্নটা যেরকম হয় তা আমি তোমাদেরকে উদাহরণ এখানে দেখাই দিচ্ছি। এখানে দেখো লেখা আছে, এস সাহেব একজন বড় ব্যবসায়ী, তার অফিসের কর্মচারীদের একটি সুইচে হাতের ছাপ দিয়ে উপস্থিতি নিশ্চিত করতে হয় এবং কারখানায় প্রবেশ করার জন্য শ্রমিকরা মনিটরের দিকে তাকানোর পর দরজা খুলে যায়। এস সাহেব এর কপালে টিউমার অপারেশন করতে গেলে ডাক্তার সাহেব কোনো রক্তপাত ছাড়াই একটি বিশেষ পদ্ধতিতে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় টিউমার অপারেশন করে দেন। এটা হচ্ছে সৃজনশীল প্রশ্নের গল্পটুকুর অংশটুকু, ভূমিকাটুকু। এরপর যে প্রশ্নগুলি আছে তার মধ্যে আছে ক নম্বরে রোবোটিক্স কি, খ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাখ্যা করো, গ উদ্দীপকের আলোকে এস সাহেবের টিউমার অপারেশনে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ব্যাখ্যা করো, ঘ উদ্দীপকের এস সাহেবের অফিসের উপস্থিতি নিশ্চিত ও কারখানায় প্রবেশের প্রক্রিয়াদ্বয়ের মধ্যে কোনটি বহুল ব্যবহৃত। এক্ষেত্রে লক্ষ্য করে দেখো শিক্ষার্থীরা, তোমাদের ক্রায়োসার্জারির মধ্যে থেকে শুধুমাত্র একটি প্রশ্ন এখানে এসছে, সেটা হচ্ছে উদ্দীপকের আলোকে এস সাহেবের টিউমার অপারেশন কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ব্যাখ্যা করো। যেহেতু এখানে লিখেছিল ডাক্তার সাহেব কোনো রক্তপাত ছাড়াই একটি বিশেষ পদ্ধতিতে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় টিউমার অপারেশন করে দেন, অর্থাৎ যা শুধুমাত্র ক্রায়োসার্জারির বৈশিষ্ট্যের সঙ্গেই মিলে যায়। এখানে কিন্তু কোথাও উল্লেখ করেনি যে ক্রায়োসার্জারি পদ্ধতিটি বর্ণনা করো, এখানে কিন্তু কোথাও বলেনি সেটা। এখানে উল্লেখ করে দিয়েছে ডাক্তার সাহেব কোনো রক্তপাত ছাড়াই একটি বিশেষ পদ্ধতিতে নিম্ন তাপমাত্রায় টিউমার অপারেশন করে দেন, যা শুধুমাত্র ক্রায়োসার্জারি এর বৈশিষ্ট্যের সঙ্গেই মিলে যায়। এই জন্য তোমাদেরকে বিষয়গুলো ভালো করে পড়ে বুঝে রাখতে হবে মনে করে, যেন তোমরা প্রশ্ন যেভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসুক না কেন তার সেভাবে উত্তর করতে পারো। এরপর যে বাকি প্রশ্নগুলি আছে তা অন্যান্য টপিকের সঙ্গে মিলে যায়, যেমন বায়োমেট্রিক সিস্টেম। এখানে বায়োমেট্রিক সিস্টেম হচ্ছে আমাদের শরীরের, আমাদের আঙ্গুলের ছাপ, চোখের রেটিনার ছাপ, আমাদের ত্বকের ছাপ ভিন্ন ভিন্ন, প্রত্যেকটি মানুষেরই ভিন্ন ভিন্ন। তো আমরা যখন কোনো একটা অফিসে বা যে কোনো জায়গায় যাই, কোনো বিশেষভাবে প্রবেশ দরজার জন্য ওখানে বায়োমেট্রিক সিস্টেম ব্যবহার করা হয়, যেখানে আঙুলের ছাপ দিয়ে ঢুকতে হয়। এছাড়াও তোমরা লক্ষ্য করে থাকবে, বর্তমানে তোমাদের ভোটার আইডি কার্ড বা যে কোনো ধরনের মোবাইল সিম কার্ড তুলতে গেলেও বা কিনতে গেলেও সেখানেও তোমাদের আঙুলের ছাপ বহুলভাবে নেওয়া হয়।
এই যে আঙুলের ছাপ, যা প্রত্যেকটি মানুষেরই ভিন্ন ভিন্ন, এই ভিন্নতাকে কাজে লাগিয়েই সিকিউরিটি সিস্টেম তৈরি করা হয়, যা শুধুমাত্র কোনো একটি নির্দিষ্ট জায়গায় ঢোকার জন্য, যেমন কোনো অফিস বা যে কোনো জায়গায় ঢোকার জন্য ওই হাতের আঙুলের ছাপগুলি ব্যবহার করা হয়। এক্ষেত্রে বাইরের অন্য কোনো মানুষ সেখানে প্রবেশ করতে পারবে না। তো এই বায়োমেট্রিক সিস্টেমটি এই সৃজনশীল প্রশ্নের উদাহরণের মধ্যে ছিল যে কারখানায় প্রবেশের জন্য শ্রমিকরা মনিটরের দিকে তাকানোর পর দরজা খুলে যায় এবং তা অফিসের কর্মচারীদেরকে একটি সুইচে হাতের ছাপ দিয়ে উপস্থিতি নিশ্চিত করতে হয়। এক্ষেত্রে যে পদ্ধতিটি ব্যবহৃত হচ্ছে তা হচ্ছে বায়োমেট্রিক্স পদ্ধতি। এখানে প্রশ্ন ছিল উদ্দীপকের এস সাহেবের অফিসের উপস্থিতি নিশ্চিত ও কারখানার পরিবেশের প্রক্রিয়াদ্বয়ের মধ্যে কোনটি বহুল ব্যবহৃত। এখানে হাতের ছাপটি হচ্ছে বায়োমেট্রিক্স পদ্ধতির ফিঙ্গারপ্রিন্টস, আর মনিটরের দিকে তাকানোর পদ্ধতিটি হচ্ছে চোখের রেটিনা থেকে নির্ণয়ের পদ্ধতি। এক্ষেত্রে যেটি সহজলভ্য সেটি হচ্ছে হাতের আঙুলের ছাপ। সেক্ষেত্রে তোমাদের যা করতে হবে সেটা হচ্ছে হাতের আঙুলের ছাপ ও চোখের রেটিনার মধ্যে হাতের আঙুলের ছাপটি সহজলভ্য, কম দামি, কাজে সেটার বিবরণ তোমাদের দিতে হবে। সেই সঙ্গে চোখের রেটিনার ছাপে যেভাবে কাজ করতে হয় সেটার বিবরণও তোমাদেরকে দিতে হবে। দুটোর তুলনামূলক পার্থক্য তোমাদেরকে লিখতে হবে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি দেয়া হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখানে আরেকটি প্রশ্ন ছিল রোবোটিক্স কি। 1 নম্বরের জন্য বিভিন্ন ছোট ছোট টপিকসগুলি থাকে, তোমরা এগুলিও ভালো করে পড়বে। আর আরেকটি প্রশ্ন হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা কি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি। এই ছোটো ছোটো প্রশ্নগুলিও তোমরা ভালোভাবে পড়বে যেন সহজেই সেগুলির উত্তর দিতে পারো। এবং অবশ্যই খেয়াল করে লক্ষ্য করে থাকবে কখনোই একটা সৃজনশীল প্রশ্নের মধ্যে নির্দিষ্ট কোনো বিষয়ের উপরে প্রশ্ন আসবে না। কাজের সম্পূর্ণ বইটুকুই তোমাদেরকে ভালো করে পড়তে হবে। তবে গ এবং ঘ অর্থাৎ 3 নম্বর এবং 4 নম্বরের জন্য বড় প্রশ্ন যেগুলি, সেই বড় প্রশ্নগুলোর জন্য যেগুলি ইম্পর্টেন্ট সেগুলি হচ্ছে, একটা হচ্ছে ই কমার্স, একটা হচ্ছে ক্রায়োসার্জারি অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে, আর একটা হচ্ছে বাণিজ্যিক ক্ষেত্রে ই কমার্স, এবং আরেকটা হচ্ছে সিকিউরিটির ক্ষেত্রে অর্থাৎ এই যে হাতের ছাপ বা আঙুলের ছাপ অর্থাৎ বায়োমেট্রিক সিস্টেম ব্যবহার করে আমরা যেগুলি করি সেগুলো হচ্ছে সিকিউরিটির ক্ষেত্রে, অর্থাৎ প্রবেশের ক্ষেত্রে যেভাবে কন্ট্রোল করা হয় সেইটা। অর্থাৎ তোমাদের মোট 3টি প্রশ্ন গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন হিসেবে, একটি হচ্ছে বাণিজ্যিক ক্ষেত্রে ই কমার্স বা আউটসোর্সিং, সেই সঙ্গে চিকিৎসা ক্ষেত্রে ক্রায়োসার্জারি, আর সেই সঙ্গে সিকিউরিটি সিস্টেম হিসেবে বায়োমেট্রিক সিস্টেম। তো এই 3টি বড় প্রশ্ন হিসেবে তোমরা ভালো করে পড়বে। আর বাকি যে টপিকসগুলি আছে যেমন ন্যানো টেকনোলজি, প্লেজিয়ারিজম, হ্যাকিং, গ্লোবাল ভিলেজ বা রোবোটিক্স, এই টপিকসগুলি তোমরা ছোট প্রশ্ন হিসেবে অবশ্যই গুরুত্ব সহকারে পড়বে, তাহলে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিতে পারবে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরেও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবে এবং সমস্যার সমাধান করার চেষ্টা করব আমরা সবাই মিলে। সবাই ভালো করে পড়াশোনা করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।